সশস্ত্র বাহিনীকে দেশপ্রেম নিয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর। করোনাকালীন সেবাদানে দৃষ্টান্ত স্থাপনে প্রশংসা। ভারত বাংলাদেশ বিমান চলাচল ফের শুরু, প্রথমবার ঢাকা চেন্নাই রুটে উড়ল ফ্লাইট। শিগগিরই ভ্রমণ ভিসা চালুর কথা জানালেন ভারতীয় হাই কমিশনার। এবং মাঠে ফিরে এগিয়ে নিতে চান দেশকে, নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় নিউ ইয়র্কের সংবর্ধনায় বললেন সাকিব আল হাসান। প্রবাসীদের দেশের জন্য কাজ করার আহ্বান। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির। করোনাকালে সশস্ত্র বাহিনী যে সেবা দিয়েছে তা দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার নতুন ও উন্নত সমরাস্ত্র কিনে বাহিনীর আধুনিকায়ন করছে বলেও জানান তিনি। সকালে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে 8টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। শুরুতে 7 পদাতিক ডিভিশনের 3টি ব্রিগেড ও 5টি ইউনিটের পতাকা উত্তোলন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সরকার প্রধান। এরপর প্রধানমন্ত্রীকে সশস্ত্র সালাম জানানো হয়। অনুষ্ঠানে শেখ হাসিনা সেনানিবাসে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে দেয়া বক্তব্যে সশস্ত্র বাহিনীকে দেশপ্রেম নিয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ কোনো দেশের সঙ্গে বৈরিতা চায় না উল্লেখ করে সরকার প্রধান বলেন, যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে। করোনাকালীন সময় আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করে বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে উজ্জ্বল করেছেন। আমাদের সরকারের সময় সেনাবাহিনীতে অনেক আধুনিক যানবাহন, হেলিকপ্টার, সরঞ্জাম এবং সমরাস্ত্র অনেক কিছু আমরা সংযোজন করেছি। একইভাবে দ্রুত সমন্বিত আধুনিকায়নের মাধ্যমে সেনাবাহিনীকে বিশ্বের দরবারে একটি শক্তিশালী সেনাবাহিনীতে রূপান্তর করবার পদক্ষেপ আমরা নিয়েছি। আপনাদের সকলকে পেশাগতভাবে দক্ষ, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সৎ এবং মঙ্গলময় জীবনের অধিকারী হতে হবে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়েই আমরা বাংলাদেশকে আর্থসামাজিকভাবে উন্নতি করতে চাই। কিন্তু যদি কখনো আমরা আক্রান্ত হই, যেটা মোকাবেলা করবার মতো শক্তি যেন আমরা অর্জন করতে পারি, সেভাবেই আমরা প্রস্তুতি নিয়ে রাখতে চাই এবং সেভাবে আমরা তৈরি থাকতে চাই। সময় সংবাদে আরও থাকছে। অনলাইনে ক্লাস চললেও পরীক্ষার উপায় পাচ্ছে না সরকারি বিশ্ববিদ্যালয়গুলো। মেডিকেল ও প্রকৌশল শিক্ষার্থীদের অটো পাসের দাবি উড়িয়ে দিল কর্তৃপক্ষ। পূর্ণ হয়েছে নিষেধাজ্ঞার মেয়াদ, কাল থেকে ক্রিকেটে ফিরতে পারবেন বিশ্বসেরা অলরাউন্ডার। আর ফিরেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ের কথা জানালেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রে সেখানকার বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায় সবাইকে অনুরোধ করলেন নিজ নিজ ক্ষেত্রে দেশের জন্য কাজ করার। একই সঙ্গে করোনা নিয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। নিউ ইয়র্কের রাতের আকাশে উৎসবের আমেজ, অপেক্ষা আর সইছে না ক্রিকেট প্রেমীদের। দেশের ক্রিকেটের বরপুত্র সাকিব আল হাসানকে বরণ করে নিতে যেন এক হয়েছে গোটা বিশ্ব। বাংলার ক্রিকেটের রাজপুত্র সাকিবের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। 29 অক্টোবর থেকেই মুক্ত বিহঙ্গর মতো উঠতে পারবেন নাম্বার 75, ফিরতে পারবেন ক্রিকেটের মঞ্চে। থাকবে না নিষেধাজ্ঞার বেড়াজাল। গেল 1 বছর ধরে এমন একটি ক্ষণের জন্য অধীর অপেক্ষা ছিলেন সাকিব ভক্তরা। মাঝে শ্রীলঙ্কা সফরের জন্য ঢাকায় এলেও সফর স্থগিত হওয়ায় যুক্তরাষ্ট্রে ফিরে যান সাকিব। নিষেধাজ্ঞা শেষ হওয়া উপলক্ষে তাই জমকালো সংবর্ধনার আয়োজন করেন প্রবাসীরা। করোনার মাঝেও স্বাস্থ্যবিধি মেনে সংবর্ধনার আয়োজন করেন শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। এমন আয়োজনে এসে উচ্ছ্বসিত সাকিব। করোনায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। করোনার কারণে আসলে অনেকেই আমরা এর মাঝে এখন দেখতে পাই না, আমরা যাদেরকে হারিয়েছি, তো তাদের রিপোর্টিং সোলের জন্য মাগফিরাত কামনা করব। আমি আশা করব যে আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। চমৎকার এই আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানান সাকিব। সেই সঙ্গে যার যার জায়গা থেকে সবাইকে দায়িত্ব পালনেরও অনুরোধ করেন তিনি। আগামীতে দেশের ক্রিকেটকে আরো এগিয়ে নেওয়ার লক্ষ্য তার। আন্তরিকতা, ভালোবাসা এবং সাপোর্ট সবসময় আমাদেরকে দিবেন, আমাকে, বাংলাদেশ ক্রিকেটকে, বাংলাদেশের মানুষকে, বাংলাদেশকে ইনফ্যাক্ট, যার মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি আমার সেক্টরে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, আপনারাও আপনাদের জায়গা থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। দেশকে যে রিপ্রেজেন্ট করছি, তো দেশকে যেন বড় কিছু দিতে পারি উপহার হিসেবে, দেশের মানুষকে যেন খুশি দিতে পারি, সেই টার্গেটে আসলে আমরা খেলতে নামি, সেটা যে টিমের এগেইনস্টেই হোক।
15 নভেম্বর থেকে শুরু হচ্ছে 5 দলের ঘরোয়া টি-20 আসর। আর এই আসর দিয়েই 1 বছর পর ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার এই মুহূর্তে প্রবাসীরা সাকিব আল হাসানকে পেয়ে যার পর নাই আনন্দিত। সাকিব আল হাসান এই অনুষ্ঠানে জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেট খেলার জন্য তিনি নভেম্বরের যে কোনো দিন বাংলাদেশের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র থেকে রওনা হবেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। করোনার কারণে দীর্ঘ 7 মাস বন্ধ থাকার পর ফের শুরু হলো ভারত বাংলাদেশ বিমান চলাচল। সেই সঙ্গে ঢাকা চেন্নাই রুটে সরাসরি বিমান চলাচল শুরু হলো আজ। শিগগিরই ভ্রমণ ভিসা চালুর উদ্যোগ নেওয়ার কথা জানালেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার। 7 মাস পর ঢাকা থেকে ভারতের উদ্দেশ্যে ছেড়ে গেল ফ্লাইট। প্রথম দিন ইউএস বাংলা এয়ারলাইন্সের 2টি ফ্লাইট ওড়ে। 9টি ক্যাটাগরিতে এয়ার বাবল চুক্তির আওতায় ফের চালু হলো আকাশপথে যাতায়াত। যাত্রীদের বেশিরভাগই চিকিৎসা প্রত্যাশী। I was stuck for since the time the corona strike was started, and now since the bubble agreement has developed, it is very good for us to go back to our family. হার্ট পেশেন্ট ছিল তো, জানুয়ারিতে অপারেশন হয়েছে, যার জন্য আমাদেরকে ইজিলি দুইজনকে দিয়ে দিয়েছে। তারপরেও আবার পেশেন্টটা ফলো আপটা দেওয়া হয়নি। আবার ফ্লাইট চালু উপলক্ষে ইউএস বাংলা এয়ারলাইন্স আয়োজিত অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার জানান, শিগগিরই ভ্রমণ ভিসা চালু করা হবে। I can't give you a date, but as I promised, we did regular visas, then we did student visas, visit visas. Everything is now open with the exception of tourist visas. So at least those who need to go urgently can travel now. So hopefully at the earliest. যাত্রার 72 ঘন্টা আগে প্রত্যেক যাত্রীকে কোভিড টেস্ট করতে হবে। তবে ভারত থেকে আসা কোনো যাত্রীর কোয়ারেন্টাইন বাধ্যতামূলক নয়। শারীরিক তাপমাত্রা বা অন্যান্য উপসর্গ দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। বাংলাদেশ থেকে যারা যাবে এবং ভারত থেকে যারা আসবেন কোভিড টেস্টের মাধ্যমে আসবেন। কোয়ারেন্টাইনের কোনো বাধ্যবাধকতা নেই। তবে কেউ যদি এয়ারপোর্টে আসার পরে তার কারো যদি সিমটম দেখা যায়, তাহলে তাকে আমরা কোয়ারেন্টাইনে পাঠাবো। ঢাকা কলকাতা ঢাকা চেন্নাই রুটে প্রথম দিনে 40 জনের মতো যাত্রী গেছেন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এক সেমিস্টারের পর আরেক সেমিস্টারের ক্লাসও শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আটকে আছে পরীক্ষাগুলো। অনলাইনে ক্লাস হলেও পরীক্ষা নেওয়ার কোনো উপায় বের করতে পারেনি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষা গবেষকরা মনে করেন, এখনই অনলাইন পরীক্ষা পদ্ধতি নিয়ে কাজ করা উচিত। অনলাইন ক্লাস চলছে, ক্লাস টেস্ট হচ্ছে, নেওয়া হচ্ছে অ্যাসাইনমেন্টও, কিন্তু সেমিস্টার ফাইনাল হচ্ছে না। এখনো অনলাইনে পরীক্ষা নেওয়ার কার্যকর পদ্ধতির খোঁজে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। ফলে বিশ্ববিদ্যালয় খোলার পর একসঙ্গে অনেকগুলো পরীক্ষার চাপ নিতে হবে শিক্ষার্থীদের। শিক্ষা গবেষকরা বলছেন, এই অবস্থা বেশি দিন চলতে পারে না। অনলাইন পরীক্ষা পদ্ধতি নিয়ে কাজ শুরু করতে হবে এখনই। তবে তার আগে দেশের প্রত্যন্ত অঞ্চলে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে হবে। আমার মনে হয় এখন একটা মেকানিজমের দিকে আমাদের যাওয়া উচিত, যে কেবল শিক্ষণ কার্যক্রম না, যে অ্যাসেসমেন্টও কীভাবে অনলাইনে করা যায় সে বিষয়টা আসলে ভাবা দরকার। শিক্ষক এবং শিক্ষার্থীদের মাইন্ডসেট এটা কিন্তু বদলানো লাগবে, পরিবর্তন যুগের সাথে এটাকে অ্যাডাপ্ট করা লাগবে। বাস্তবতা কি বলছে? সুযোগ সুবিধার অভাবে ক্লাসে যখন উপস্থিতির হার কম, তখন পরীক্ষা নেওয়া কতটা যৌক্তিক? শিক্ষার্থীরা মনে করেন অনলাইন পরীক্ষা নেওয়ার সময় এখনো আসেনি। 40 to 60 স্টুডেন্টস দেখা যাচ্ছে ক্লাস অ্যাটেন্ড করতেই পারছেন না, তো সেক্ষেত্রে তো এক্সাম নেওয়াটা ফিজিবল হবে না। আমাদের মধ্যে একটা আশঙ্কা আছে যে পরে সেশন জট হবে, ঠিক মতো আমরা জব মার্কেটে যেতে যেতে সমস্যা করতে পারে ফিউচারে। কখন নেট চলে যাবে, কখন আসে বা চলে যায়, যার কারণে ওর পরীক্ষাটা হয়তো বাতিল হয়ে যেতে পারে। আমি ঢাকায় থাকি, তাও ক্লাস টাইমে নেটওয়ার্ক বাফারিং করে বা লোডিং দেয়, অনেক সময় ডিসকানেক্টেড হয়ে যায়। সো এইভাবে পরীক্ষা দেওয়াটা খুবই টাফ। তবে ভিন্ন পথে হাঁটছে দেশ সেরা প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। এরই মধ্যে একাডেমিক কাউন্সিলে অনলাইনে পরীক্ষার সিদ্ধান্ত নেয় তারা। আমরা তাদেরকে কোনো গ্রেড দেব না, আমরা তাদেরকে পরীক্ষার তাদের ইভালুয়েশনটা হবে এস অর ইউ গ্রেড, যেটাকে আমরা বলি স্যাটিসফ্যাক্টরি অথবা আনস্যাটিসফ্যাক্টরি। এইভাবে আমরা তাদেরকে মূল্যায়ন করি। তার ওভারঅল সিজিপিএ যখন ক্যালকুলেট করা হবে, তখন এই টার্মের যে কোর্সগুলো, সেই কোর্সগুলোর সিজিপিএ তার কাউন্ট হবে না। বিশ্ববিদ্যালয়গুলো অনলাইন পরীক্ষায় না গেলেও ইংলিশ মিডিয়াম স্কুল ও বিদেশি কারিকুলামে পরিচালিত প্রতিষ্ঠানগুলো অনলাইনে সব ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সেশন জট এড়াতে প্রকৌশল ও মেডিকেল শিক্ষার্থীদের একাংশ অটো পাসের দাবি জানিয়েছে, তবে এই দাবি অযৌক্তিক ও ভিত্তিহীন বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। সেশন জট এড়াতে সবগুলো বিকল্প হবার কথাও জানিয়েছেন তারা।
সহসাই করোনা বিদায়ের সম্ভাবনা না থাকায় স্বাভাবিক জীবনে ফিরতে বাধ্য হয়েছে সবাই। সংক্রমণ এড়াতে পিইসি জেএসসির ফলাফল মূল্যায়ন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় প্রকৌশল ও মেডিকেল শিক্ষার্থীদের ক্ষুদ্র একটি অংশ অটো প্রমোশনের দাবি জানিয়েছে। বিভিন্ন বর্ষের আইটেম কার্ড, টার্মের মতো ছোট ছোট পরীক্ষার মূল্যায়নের মাধ্যমে প্রফেশনাল পরীক্ষার ফলাফল নির্ধারণের দাবি মেডিকেল শিক্ষার্থীদের একাংশের। আমরা তো আসলে সবাই সেশন জটের মধ্যে পড়ে যাচ্ছি। ফাইনাল পরীক্ষার আগে আপনাকে প্রত্যেকটা টপিক থেকে পরীক্ষা নেওয়া হয়, যেগুলোকে আমরা আইটেম কার্ড টার্ম বলি আর কি। এর উপরে বেসিস করে তো আমাদের প্রমোশন দেওয়া যেতে পারে। তবে এই দাবির সঙ্গে সম্পূর্ণরূপে দ্বিমত পোষণ করেছেন শিক্ষাবিদরা। মানুষের জীবনের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট শিক্ষায় সহজ পাশের সুযোগ বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। অটো পাস করে যদি একজন ডাক্তার হয়ে যায়, একজন প্রকৌশলী হয়ে যায়, তার হাতে রোগী তো ওই পরিমাণ নিরাপদ থাকবে না, একইভাবে অবকাঠামোগুলোও নিরাপদ হবে না। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ সমূহ ভাববে যে কিভাবে আমাদের এই ছাত্ররা যাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা না থাকে এবং তারপরে পরীক্ষাটাও নেওয়া যায়। হোস্টেল খোলার ব্যাপার আছে, হোস্টেল খুললে ছাত্রছাত্রীরা আসবে, তাদেরকে তো 1 মাস সময় দিতে হবে। সেইগুলো নিয়ে মন্ত্রণালয়ের সাথেও সেদিন আলোচনা হয়েছে। রেগুলার ব্যাচে হয়তো অনেক ছাত্র থাকবে, সুতরাং এটাকে কিভাবে আমরা মেনটেন করব, কারণ সামনে যেহেতু একটা সেকেন্ড ওয়েভের একটা ঝুঁকি আছে। চলতি বছরের ডিসেম্বরে মেডিকেল শিক্ষার্থীদের বিভিন্ন ব্যাচের প্রফেশনাল এক্সাম অনুষ্ঠানের কথা ভাবছে স্বাস্থ্য শিক্ষা বিভাগ। তবে যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া সম্ভব কিনা সেটিও নির্ভর করছে হোস্টেল খোলা, বিদেশি শিক্ষার্থীদের দেশে ফেরা এবং করোনার সার্বিক পরিস্থিতির ওপর। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। নিজ দেশের দূতাবাস উদ্বোধন করতে শিগগিরই ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। পরিস্থিতির উন্নতি হলে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান মুজিব বর্ষের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসার ব্যাপারে সম্মত হয়েছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তুরস্কের পক্ষ থেকে বাংলাদেশকে চতুর্থ দফায় করোনার চিকিৎসা সামগ্রী উপহার দেওয়া হয়। পররাষ্ট্রমন্ত্রীর হাতে উপহার তুলে দেন দেশটির রাষ্ট্রদূত মুস্তফা উসমান তুরান। এ সময় দুদেশের বাণিজ্যিক সম্পর্ক $2 বিলিয়ন পর্যন্ত বাড়ানোর ব্যাপারে আশাবাদের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। আমার সাথে টার্কিশ ফরেন মিনিস্টার আলাপ হয়েছে। আমরা যে কোনো সময়ে এর মধ্যেই টার্কিশ ফরেন মিনিস্টার ঢাকায় আসবেন। তাদের মিশন ইজ রেডি। উনি আসলে পরে উনি উদ্বোধন করবেন। টার্কিশ প্রেসিডেন্ট বলেছিলেন রিলেটেড মিটিংয়ে কিংবা আমাদের মুজিব বর্ষের যে ফিনালে যে ইভেন্টটা হবে তখন উনি যদি কোভিডের অবস্থা ভালো থাকে তিনি বাংলাদেশে সশরীরে আসবেন। বেচা কেনার তথ্য গোপন রেখেই চট্টগ্রামের আড়তগুলোতে চলে আলুর ব্যবসা, যাকে বলা হয় পেপারলেস বা কাগজপত্র ছাড়াই মার্কেট। এই পদ্ধতিতে ক্রয় বিক্রয়ের হিসেব নিকেশ অদৃশ্য বলেই ধরা ছোঁয়ার বাইরে থাকে মুনাফালোভী ব্যবসায়ীরা। ক্যাব বলছে কারসাজি বন্ধ, বাজার সামাল দিতে অব্যাহত রাখা দরকার অভিযান। সাদা একটি কাগজের মাধ্যমে চলে লাখ লাখ টাকার আলু বেচা কেনার ব্যবসা। আবার রাখা হয় না বিক্রেতার কাছে এই কাগজের কার্বন কপিও, মানা হয় না বালাম খাতাও। যদিও ব্যবসার নিয়ম ক্রেতা বিক্রেতা উভয়ের কাছে থাকবে রসিদ। মূলত প্রশাসনকে ফাঁকি দিয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নিতেই কাগজপত্র ছাড়া ব্যবসার এই কৌশল মুনাফালোভী ব্যবসায়ীদের। তাদের কাছে যখন জানতে চায় যে প্রতি কেজি আলু তারা কত টাকা করে কিনে এনেছে বা কমিশন এজেন্ট হিসাবে তাকে কত টাকা বিক্রি করার জন্য বলা হয়েছে, তারা কিন্তু এই ধরনের কোনো পেপারস আমাদেরকে দেখাতে পারে না। তো যার ফলে এখানে আমরা বুঝতে পারি আসলে কমিশন এজেন্টরাই কিন্তু এখানে আলুর দাম বৃদ্ধিতে আপনার সর্বোচ্চ ভূমিকা পালন করে থাকে। ব্যবসায়ীদের যুক্তি ক্রয় বিক্রয়ের রসিদ ছাড়া এই ব্যবসা চলে আসছে বছরের পর বছর। এর জন্য তারা দায়ী করলেন হিমাগারের সিন্ডিকেটকে। মেইন পার্টি থাকে স্টোরেজে, উনি পাঠান, উনার একজন প্রতিনিধি এখানে থাকেন, উনি আমাদেরকে দেন, তারপর আমাদের থেকে আবার খুচরা বাজারে যাচ্ছে। বাপ দাদারও করে আসছে এইভাবে, আমরা কমিশনিতে ব্যবসা করি। পার্টি যা রেট দিবে সেই রেট অনুযায়ী আমরা এখানে বেচা বিক্রি করি। মূল্য বৃদ্ধি করার কোনো আমাদের হাত নেই, যেহেতু আপনার কোল্ড স্টোরেজ যেখানে সিন্ডিকেট করে মজুতদারি করতেছে তাদেরকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। ক্যাব বলছে কারসাজি ঠেকাতে হঠাৎ নয়, বাজার তদারকি করতে হবে ধারাবাহিকভাবে। পেপারলেস ব্যবসাটার ইমিডিয়েট বন্ধ করা উচিত।
আর প্রশাসনের হঠাৎ করে নজরদারি, হঠাৎ করে বাজার তদারকি, এটা না হয়ে এটা কন্টিনিউয়াস থাকা উচিত। পাইকারিতে 30 ও খুচরায় 35 টাকা আলুর দাম নির্ধারণ করে দেয় সরকার। নানা কৌশলে তা এড়িয়ে চলছে ব্যবসায়ীরা। দেশে বছরে আলুর চাহিদা বীজসহ 80 লাখ মেট্রিক টনের মতো। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। খবর, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রচারণায় ব্যস্ত দুই প্রার্থী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া, মিশিগান আর উইসকনসিন অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি আবারও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে ইতিহাসের নিকৃষ্টতম প্রার্থী বলে মন্তব্য করেন। নির্বাচনে বাইডেনের জয়ের কোনো সম্ভাবনা নেই বলেও দাবি করেন ট্রাম্প। করোনামুক্ত হয়ে এদিন প্রথমবারের মতো তার সঙ্গে জনসম্মুখে আসেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। একই দিন জর্জিয়ায় নিজ নির্বাচনী প্রচারণায় বাইডেন বলেন, করোনার সংকটকে ট্র্যাজেডিতে পরিণত করেছেন ট্রাম্প। এদিকে নির্বাচনী প্রচারণার মধ্যেই দেশটির ওয়েস্ট ফিলাডেলফিয়ায় পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে। পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মাঠে ফিরে এগিয়ে নিতে চান দেশকে, নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় নিউ ইয়র্কের সংবর্ধনায় বললেন সাকিব আল হাসান। প্রবাসীদের দেশের জন্য কাজ করার আহ্বান। সশস্ত্র বাহিনীকে দেশপ্রেম নিয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর। করোনাকালীন সেবাদানে দৃষ্টান্ত স্থাপনে প্রশংসা। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়ের।